আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের ২৫ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলে দিল। তবে আম্মুর চোখে কেমন যেন একটা রাগের ছাপ দেখতে পারলাম। আম্মুকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে দেখি বাবা সোফায় বসে আছে আর মাহি টেবিলের কাছে দাঁড়িয়ে আছে। আম্মু আমার কাছে আসতে আসতে বলল, তোর তো খবর আছে। আমি বললাম, আমার আবার কিসের খবর আম্মু? একটা চেয়ার টেনে বসলাম। আমি বললাম, আজকে সবার একসাথে বিষয়টা দেখি। মাহি বলল, একটু পর বুঝতে পারবি। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলতো কাল রাতে কোথায় ছিলি? আমি বললাম, কোথায় আবার, এক ফ্রেন্ডের বাসায় ছিলাম। আসলে আমার ফ্রেন্ডের জন্মদিন ছিল তো তাই। আম্মু বলল, আজকাল আমাকে তুই খুব মিথ্যা কথা বলিস। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আমি তোমাকে মিথ্যা বলি আম্মু? এটা তুমি বিশ্বাস করতে পারলে? মাহি বলল, ভাইয়া তুই কেমন জানি দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছিস। মানুষের মানেই পরিবর্তন, কিন্তু তোর এই পরিবর্তনের সমস্যা কি? আম্মু বলল, আমি কোনো খুনি ছেলেকে জন্ম দিইনি যে সে বাইরে গিয়ে মানুষ খুন করবে। আম্মুর এই কথা শুনে আমার হার্টবিট বেড়ে গেল। আম্মু তো আবার কোনোভাবে এই কথা জানতে পারেনি। আমার কেমন জানি একটু ভয় করছে, আবার সন্দেহও লাগছে। এবার আম্মু একটু ধমক দিয়ে বলল, কাল রাতে তুই কোথায় ছিলি সত্যি করে বল, নইলে। আমি ভয়ে ভয়ে বললাম, নইলে কি, মারবে আমাকে? মারো, মাঝে মধ্যেই আমার বাইরে ঘুরতে মন চায় না বুঝি? আর কোথাও যেতে হলেও তোমার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে কেন আম্মু? আমি কি কোনো মেয়ে নাকি যে কোথাও যেতে হলেও তোমার পারমিশন নিতে হবে? আমার নিজের কোনো স্বাধীনতা নেই? একটু কান্নার ভান করেই বললাম। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, অভিনয় তো খুব ভালোই করতে পারিস। আমি বললাম, বাবা তোমার সামনে আম্মু আমাকে কি বলছে দেখছো না? বাবা বলল, তোরে যে এখনও আমি মারিনি এটাই বেশি। পিচ্চি একটা ছেলে, আর তোর সাহস তো কি করে হয়? আম্মু বাবার দিকে তাকিয়ে বলল, তোমাকে বলতে হবে না, আমি কথা বলছি। আমি বললাম, কি হয়েছে আম্মু, আসল কাহিনী বলো। আম্মু হাতে একটা ঘড়ি দেখিয়ে বলল, এটা কার? এই ঘড়ি দেখেই আমি শেষ। হাতে তাকিয়ে দেখি ঘড়িটা নেই। রিয়ার বাবাকে খুন করতে গিয়ে ভুলে মনে হয় হাত থেকে পড়ে গিয়েছে। আর যাই কিছু হোক না কেন, এখন যে আমি আম্মুর হাত থেকে বাঁচতে পারবো না এটা শিওর। এটা আম্মুর দেওয়া ঘড়ি ছিল। আম্মু ধমকের সুরে বলল, এটা কি আমি জানতে চাচ্ছি? আমি একটু আতঙ্কে বললাম, আমি কি জানি আম্মু এটা কার ঘড়ি? আমাকে জিজ্ঞাসা করছো কেন? যার ঘড়ি তাকে জিজ্ঞাসা করো। আম্মু ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, তোরে আমি এই শিখিয়েছি কাউকে খুন করতে? রিয়ার বাবাকে খুন করলি কেন? মনে করেছিলি আমি জানবো না? আমাকে তোর কি মনে হয়? আম্মুর কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। আমিও ভাবতে পারিনি আম্মু এসব জেনে যাবে। তবে সবসময় আমি বড় কোনো ভুল করলে ঘড়িটা ফেলে রাখতাম, নইলে এত সহজে আম্মু আমাকে ধরতে পারত না। আম্মু আমার কাছ থেকে এসে খুব ভদ্র সুরে বলল, আমি জানতে চেয়েছি কেন ওনাকে মারলি? আগে তো তুই এমন ছিলি না, কারো সামনে কথা বললে পর্যন্ত মাথা নিচু করে বলতি। আর এখন তোর কি হয়েছে? এসব কি করিস? জানিস না কাউকে খুন করা মানে কি? এবার আমি একটু চিৎকার দিয়েই বললাম, তো আমি কি করব? তোমরা তো বলো আমি কি করব? হাতে চুড়ি দিয়ে ঘরে বসে থাকবো মেয়েদের মতো? মাহি বলল, ভাইয়া তুই আমুর সামনে এভাবে রেগে কথা বলছিস কেন? আমি গা থেকে গেঞ্জিটা খুলে ফেললাম। আমি বললাম, দেখতে চেয়েছিলি না আমি কেন রিয়ার বাবাকে খুন করেছি? এই দেখ। আমার পিঠে আঘাতের দাগ দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে সবাই। বাবা একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব কি করে হলো বলতো? আমি বললাম, তোমরা তো জানো আমি রিয়াকে কতটা ভালোবাসি, আর ওর বাবা চায় আমার সাথে যেন কোনোভাবেই রিয়ার বিয়ে না হয়। এজন্যই আমাকে মারতেও রিয়ার বাবা দ্বিধা করতো না। ওর বাবা জানতো আমি রিয়াকে ভালোবাসি, আর রিয়ার বাবা বেঁচে থাকতে আমি কখনোই রিয়াকে বিয়ে করতে পারবো না। সেই দিন আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে, তাই রাগ উঠে গিয়েছিল। আমি জানি রিয়ার বাবা অনেক নিরীহ মানুষকে বিনা কারণে হত্যা করেছে। সব মিলিয়ে আমার রাগ ছিল ওনার উপর, তাই সব রাগ একসাথে মিটিয়ে দিলাম। মাহি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে পলক পড়ছে না ওর। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তাই বলে তুই কাউকে খুন করে ফেলবি? আমি বললাম, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। এই বিষয়টা রিয়া জানলে তোর কি হতে পারে জানিস? সে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, একটু চিন্তা করে দেখ। আমি বললাম, যা হবার তো হবেই, আমি সামনে কিছু নিয়ে এত চিন্তা করি না। বাবা বলল, তুই তো এমন ছিলি না, একজন মানুষকে খুন করতে তোর হাত কাঁপলো না? আমি বললাম, আমি যদি রিয়ার বাবার হাতে খুন হতাম তাহলে তোমরা খুব খুশি হতে না? মাহি বলল, যার জন্য এসব করলি সে যদি না থাকে? আমি বললাম, কপালে যা আছে তাই হবে, এই নিয়ে চিন্তা করি না। আম্মু বলল, যা রুমে যা, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমি বললাম, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার বিষয় আমি দেখে নেব। আমার মেজাজ গরম হওয়ার আগে এখান থেকে চলে গেলাম, নইলে মাহি আমার হাত ধরে রুমে টেনে নিয়ে যাচ্ছিল। বিছানার উপর বসতেই মাহি জিজ্ঞাসা করল, ভাইয়া
এটা কি ঠিক করলি? আমি বললাম, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না রে বোন। আমি তখন অসহায় হয়ে পড়েছিলাম। রিয়া যদি জানতে পারে তাহলে ওর ভালোবাসা শেষ, জীবনে আর কাউকেই ও মেনে নিতে পারবে না। আমি বললাম, হলে হবে। আর তখন আমি একটা ঘোরের মাঝে ছিলাম। তখন রিয়ার বাবাকে খুন করাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। রিয়া ম্যাম এখন কোথায়? আমি বললাম, কোথায় আবার, বাড়িতে হয়তো। মাহি বলল, ভাইয়া তুই দেশের বাইরে চলে যা, তাতে তুই নিরাপদে থাকবি। আমি বললাম, দূর যা তো, অযথা চিন্তা ঢুকিয়ে দিস না। মাহি আর কোনো কথা বলল না, চলে গেল। একটু আগে তাসলিমাকে সামলে আসলাম, এখন আবার পরিবারকে। আমাকে নিয়ে সবাই চিন্তায় আছে। ধুর, কেন যে রিয়ার বাবাকে মারতে গেলাম, ভুল করে ফেলেছি। আমার রুমে আর তেমন কেউ আসেনি। রাতে মাহি এসে খাবার দিয়ে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু পুলিশের পোশাক পরে দাঁড়িয়ে আছে। আমি বুঝে গিয়েছি, আমার আম্মু যেহেতু থানার ওসি, উনি সবাইকে জানিয়ে দিয়েছে হয়তো। এটা আমি খুব ভালো করেই জানি, আম্মুর কাছে দায়িত্ব আগে, পরে পরিবার। একজন কনস্টেবল বলল, আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে। আমি রুম থেকে বের হয়ে দেখি আম্মু পুলিশের পোশাক গায়ে দাঁড়িয়ে আছে। এর মাঝে বাবা এসে বলল, কি করছো তুমি? তোমার মাথা খারাপ হয়েছে? নিজের ছেলেকে ধরে নিয়ে যাচ্ছ জেলে? ও আমাদের একমাত্র ছেলে। আম্মু বাবার দিকে তাকিয়ে বলল, যখন এই পোশাক গায়ে থাকে তখন নিজের ছেলে আর পরিবার বলে কাউকে চিনি না, চিনি শুধু অপরাধীকে। আমি বললাম, বাবা এত চিন্তা করো কেন? অপরাধ যেহেতু করেছি, শাস্তি তো পেতেই হবে। আম্মুর চোখে পানি টলমল করছে, আমি বুঝতে পারছি। তবে এখানে চাইলেও উনি যে কিছুই করতে পারবেন না সেটাও আমি জানি। এর মাঝেই বাইরে গাড়ির আওয়াজ শুনতে পেলাম। মনে হয় রিয়া চলে আসছে। আজকেই সবকিছু এখানেই শেষ হয়ে যাবে, খুব ভালো করেই বুঝতে পারছি। বিপদ সব একসাথে হাজির হয়েছে। তবে রিয়া শুধু একা ভেতরে এলো, আর বাকি সবাই বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু রিয়ার সাথে তো তাসলিমাকেও দেখতে পাচ্ছি না। রিয়ার চোখ লাল হয়ে আছে, মনে হয় যেন সারা রাত কান্না করেছে। রিয়া আমার কাছে এসে আমার দিকে একবার তাকিয়ে দেখল, আম্মুর দিকে তাকিয়ে বলল, ওকে কোথায় নিয়ে যাবেন? আম্মু মাথা নিচু করে বলল, ম্যাম আপনি জানেন না, আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। আর আমি আপনার মতো পুলিশকে স্যালিউট করি, যে নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেয়নি। ধন্যবাদ আপনাকে। রেদোয়ান, আমার সাথে চলো। আম্মু রিয়ার হাত ধরে বলল, ম্যাম আমার একটাই ছেলে, ও ভুল করে এই কাজ করে ফেলেছে, ছোট্ট মানুষ, মাফ করে দিবেন, এটা বুঝতে পারেনি। রিয়া আম্মুর দিকে তাকিয়ে বলল, আরে আন্টি এত চিন্তা করেন কেন? ও আমার বেস্ট ফ্রেন্ড, আপনার এত চিন্তা করতে হবে না। দীপু আমার সাথে চল। কেউ আর কথা বলল না। আমি ম্যামের পেছন পেছন হেঁটে যেতে লাগলাম। এর মাঝেই আবারও তাসলিমার ফোন। আমি ফোনটা রিসিভ করে বললাম, কি রে, কি হয়েছে রে? এয়ারপোর্টে চলে আয়, একটু পর আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি বললাম, তাসলিমা তোর মাথা খারাপ হয়েছে? হঠাৎ করে কোথায় চলে যাবি তুই? যেটা তোরে বলছি সেটাই কর, শেষবারের মতো তোর মুখ দেখতে চাই, ইচ্ছা করছে। আমি ফোনটা রেখেই রিয়ার সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, ম্যাম শেষবারের মতো একবার কি তাসলিমার সাথে দেখা করতে পারি? তারপর আপনি যা পারেন তাই করবেন, আমি মাথা পেতে আপনার শাস্তি গ্রহণ করব। রিয়া হাঁটতে হাঁটতে বলল, এ পর্যন্ত দূরে এগিয়ে গেলি আর আমাকে কিছুই বললি না, এই না হয় বেস্ট ফ্রেন্ড। থাক, তোর চিন্তা করতে হবে না, আমরা তাসলিমার কাছেই যাচ্ছি। তাড়াতাড়ি গাড়িতে বসলাম। পেছনে বসতে চাইলাম, কিন্তু রিয়া বসতে দিল না। ওর বাবাকে আমি মেরেছি জানার পরও রিয়া আমার সাথে ভালো ব্যবহার করছে, কিছুই বুঝতে পারছি না। আমি গাড়িতে বসেই প্রশ্ন করলাম, ম্যাম আমি খুব বড় অপরাধ করে ফেলেছি আপনার সাথে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, একবার আমাকে বলতে পারতি। বিশ্বাস কর, তখন আমার মাথা কাজ করছিল না। রিয়া আর কোনো কথাই বলল না, চুপচাপ বসে আছে। একটু পর গাড়ি এয়ারপোর্টের কাছে চলে আসলো। গাড়ি থেকে নেমে তাসলিমার কাছে যেতে লাগলাম। আমাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। আমরা যাওয়ার পর তাসলিমা রিয়াকে প্রশ্ন করল, ম্যাম আমার একটা কথা রাখবেন? কিভাবে এই কথা বলছো তুমি? কষ্ট হচ্ছে না তোমার? না ম্যাম, কষ্ট হবে কেন? জানেন রেদোয়ান আপনাকে অনেক ভালোবাসে, আমার ভালোবাসা আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আমি তাসলিমার কথা শুনে বেকুব হয়ে গিয়েছি। তার মানে কি সব কথা বলছে? তাসলিমা রিয়াকে সব বলে দিয়েছে। আমার মাথা ঘুরছে ওর কথা শুনে। রিয়া বলল, তুমি দেশে থাকো, আমি তোমার জন্য ভালো কোনো ছেলেকে খুঁজে দেব। না ম্যাম থাক, আপনি একটু সাইডে যাবেন? রিয়া ম্যাম একটু হাসি দিয়ে বলল, অবশ্যই। রিয়া একটু সাইডে চলে গেল। তাসলিমা একটা ঘড়ি এনে আমার হাতে পরিয়ে দিয়ে বলল, ভালো থাকিস। আমি বললাম, তুই কি ম্যামকে সব বলে দিয়েছিস নাকি? হ্যাঁ, সব বলে দিয়েছি। আমি চাই না তুই কোনো কষ্টের মাঝে থাকিস। আর উনি এটাও জানে ওনার বাবাকে তুই খুন করেছিস। আমি সব বুঝিয়ে বলেছি।
তোর কিচ্ছু হবে না, চিন্তা করিস না। আমি বললাম, আরে কথা ছাড়, দেখ তুই চলে গেলে আমার ভালো লাগবে না। ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগবে। আমি চাই তুই রিয়া ম্যামকে নিয়ে সুখে থাক। আমি তোদের মাঝে কাটা হয়ে থাকতে চাই না। আমি বললাম, কিন্তু তাসলিমা। কোনো কিন্তু নয়। আমি বললাম, তোর চোখে পানি কেন? কষ্ট লুকিয়ে তোর সাথে কথা বলছি তো, তাই একটু এমনই হবে। রিয়া ম্যাম আমাদের কাছে এসে বলল, হয়েছে তাসলিমা? তাসলিমা একটা হাসি দিয়ে বলল, আপনার সম্পদ আপনি সাথে করে নিয়ে যাবেন ম্যাম, আপনার চিন্তা করতে হবে না। রিয়া ম্যাম একটু হাসি দিয়ে বলল, তোমার সময় হয়ে যাচ্ছে ম্যাম, রেদওয়ানকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আমি চাই আজকের মাঝেই। হ্যাঁ তাসলিমা, বলতে হবে না আর। আমি কোথায় রাখব? কথা রাখব। তাসলিমা আমার দিকে তাকিয়ে বলল, আসি রে, ভালো থাকিস। দেখতে দেখতে তাসলিমা চলে গেল আমাদের চোখের সামনে থেকে। অনেকটা খারাপ লাগছে দেখে। এমনটা কখনো আমার সাথে হবে আমি ভাবতেও পারিনি। রেদওয়ান চলো। আমি বললাম, সরি, কেন? আমি বললাম, তাসলিমা সব বলে দিয়েছে। এটা পরিমাণ আমাকে ভালোবাসো তো আমাকে বললি না কেন? আমি বললাম, আপনি কি এই ভালোবাসা মেনে নিবেন? আমার বাবা কেন? আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আমি আপনার কাছে ভালোবাসার অনুরোধ নিয়ে বলবো না, মাফ করে দিন আমাকে। সব কিছু যেহেতু জানেন আপনি, আমি মানব না, আমাকে মাফ করে দিন। যেই শাস্তি দিতে চান দিতে পারেন, আমি না করব না, মাথা পেতে নেব। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আয় আমার সাথে। সরাসরি আমরা একটা কাজী অফিসে চলে গেলাম। আমি অবাক হয়ে বললাম, ম্যাডাম, আমরা এখানে কেন আসছি? আজকেই আমার আর তোর বিয়ে হবে। আমি অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছি। ভয়ে ভয়ে বললাম, ম্যাম কি বলছেন এসব? হ্যাঁ, যা বলছি তাই, চল আমার সাথে। কিন্তু ম্যাম, তুই না আমাকে ভালোবাসিস? আমি মাথা নিচু করে বললাম, হু ম্যাম। তাহলে ভেতরে চল। পুলিশদের সাক্ষী রেখে আমরা আজ বিয়ে করলাম, তবে আমার এই বিষয়টা ভালো ঠেকছে না। কেন? কোনো কথা ছাড়াই রিয়া কিভাবে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে? কোনো কাহিনী তো আছেই। বাইরে এসে রিয়া মুখটা কালো করে বলল, তুই তো এটাই চাইছিস না? আমি রিয়ার কথায় একটু আশ্চর্য হয়ে বললাম, রিয়া, তুমি কি মন থেকে আমাকে বিয়ে করো নাই? তোর ওপর আমার অনেক রাগ জমে আছে, তবে তুই আমার বেস্ট ফ্রেন্ড, এজন্যই কিছু করতে পারছি না। আমার হাত বাঁধা, এখন চুপচাপ বাসায় চল। আর আমার বাবাকে খুন করার জন্য তোর জেল হবে না, চিন্তা করিস না, সব আমি দেখে নেব। এখন তুই আমার বিয়ে করা স্বামী, আমার হাত তোর ওপর একটা দায়িত্ব আছে। আমি বললাম, কিন্তু রিয়া, এখন আমার ওপর কোনো অধিকার দেখাবি না, আমাকে কয়েকদিন একটু একা থাকতে দে। এই বলে রিয়া গাড়িতে উঠে চলে গেল, কোনো কথাই বলল না। কিন্তু আমি মাথায় ঢুকছে না রিয়া আমার সাথে কি করতে চাচ্ছে। রিয়া কিছু করছে, কই একটু রোম্যান্টিক হব, কিন্তু রিয়া? আমিও একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যেতেই আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরল, কপালে চুমু দিয়ে বলল, বাবা তোর তো কিছু হয়নি? আমি আম্মুকে ছেড়ে আমার রুমে চলে গেলাম। গিয়ে দরজা বন্ধ করে বসে আছি। বাহির থেকে মাহি ডাকছে দরজা খুলতে, কিন্তু আমি দরজা বন্ধ করে বসে আছি। সকালে মাহি এসে ডেকে বলল, ভাইয়া রুম থেকে বের হ, সর্বনাশ হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি, আজকের গল্পটি এ পর্যন্তই, শেষ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।